সো আসি ডেফিনেশনে চলে আসি আমরা। সিওপিডি ডেফিনেশন কি দেখেন, এ প্রগ্রেসিভ partially reversible airflow limitation associated with an abnormal inflammatory response of the lung to harmful particles or gases. So COPD এটা কি হয় আমাদের প্রগ্রেসিভ, এটা কি আস্তে 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 আমাদের এই ডিজিজটা কি করে ডেভেলপ করে। এটা কিন্তু কোনো অ্যাকিউট কন্ডিশন না, ঠিক আছে। যেমন আপনার অনেকে যদি অ্যাজমা থেকে থাকে, অ্যাজমা থাকতে 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 সেটা কি পরবর্তীতে এটা ক্রনিক কন্ডিশনে যখন চলে যায় তখন সেগুলো আমাদের সিওপিডি হবে। সিওপিডির ভিতরে আমাদের অনেকগুলো লাংস ডিজিজ রয়েছে। সো এটা কি কি কারণে হইতে পারে দেখেন, আমাদের লাংসের ভিতরে যে অ্যালভিওলাই গুলো আছে কিংবা রেসপিরেটরি ট্রাক্ট যেগুলো আছে সেগুলো আমাদের কি করতে হয়, যে ইনফ্লামেশন যদি হয় তাহলে সেই ইনফ্লামেশনে রেসপন্স করতে করতে সেই টিস্যুগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং টিস্যুগুলোর ইলাস্টিসিটি নষ্ট হয় এবং টিস্যুতে এক্সেস পরিমাণ সিক্রেশন তৈরি হয়। তো সেই কারণে আমাদের যে অ্যালভিওলাই গুলো আছে এবং রেসপিরেটরি জোন যেগুলো আছে সেই রেসপিরেটরি জোন গুলা তাদের অক্সিজেন ট্রান্সপোর্ট ক্যাপাসিটিটা কমে যায় তুলনামূলকভাবে। সো এটা আস্তে আস্তে আমাদের কি করে, অক্সিজেন ট্রান্সপোর্ট ক্যাপাসিটি যেহেতু কমে যায়, সো আমাদের লাংসটা ফাংশনিংটা একটু লেস হয়ে যায়। সেই কারণে কি হয়ে যায়, পেশেন্ট এই সিওপিডি তে সাফার করে এবং কি করে, তার অক্সিজেন ট্রান্সপোর্টে তার ব্যাহত হয়, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, শ্বাসকষ্ট হয়, ঠিক আছে। এটা কি কি কারণে হইতে, বিভিন্ন হার্মফুল পার্টিকেলের কারণে হইতে পারে কিংবা হার্মফুল করোসিভ গ্যাসের কারণে হইতে পারে, ঠিক আছে। এই যে স্মোকিং, স্মোকিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ সিওপিডি। সো আসেন অ্যাজমা কি, এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার অফ দ্য এয়ারওয়ে। এয়ারওয়ে একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন। এখানে দেখেন এই রিভার্সিবল এয়ার অবস্ট্রাকশন এটা কি কারণ হইতে পারে, যেমন হাইপার রেসপন্সিভ অফ লিডিং এপিসোড অফ হুইজিং, যদি এক্সেস পরিমাণ উইজিং থাকে তখন সেক্ষেত্রে হইতে পারে, তারপর ব্রেথলেসনেসও থাকতে পারে এবং কি তার কফও থাকতে পারে। সো আমার ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার সেটা কি হবে, আমার রিভার্সিবল এয়ারওয়ে অবস্ট্রাকশন, আমাদের এয়ারওয়েতে কোনো ডিজিজ হবে না কিন্তু সেটা কি অবস্ট্রাকশন হয়ে যাবে। অবস্ট্রাকশন বিভিন্ন প্যাথোলজিক্যাল কারণে হবে। তো এই দুইটা হচ্ছে যে মেইন ডিফারেন্স। সো আমরা একটু দেখি সিওপিডি হচ্ছে যে কি কি প্রাইমারি কজ আছে একটু দেখি। যেমন সিগারেট স্মোকিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ, তারপর এয়ার পলিউশন, অকুপেশনাল ডাস্ট এন্ড কেমিক্যাল, যেমন যারা হচ্ছে যে ডাস্টি এরিয়াতে ডিউটি করে, চাকরি করে কিংবা হচ্ছে কেমিক্যাল এরিয়াতে চাকরি করে, হ্যাঁ, লং টার্ম করোসিভ গ্যাস ইনহেলেশনের মধ্যে থাকে, তাদের হচ্ছে যে সিওপিডি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তারপরে কি জেনেটিক ডিফিসিয়েন্সির কারণে হয়, তারপর রিপিটেড রেসপিরেটরি ইনফেকশন, হ্যাঁ, যাদের নিউমোনিয়া বারবার নিউমোনিয়া হচ্ছে, ঠিক আছে, কিংবা হচ্ছে যে ডাস্টি এরিয়া থাকার কারণে তার হচ্ছে যে তার লাংস এর ভিতরে যে ডাস্ট পার্টিকেল গুলা সেডিমেন্টেশন জমা হতে হতে তার লাংসটা কি ইনফ্লামড হয়ে যায়, সেভাবে আমাদের কি হতে পারে, সিওপিডিটা হতে পারে। এখন অ্যাজমাটা আছে, এটা কি ইন্ট্রেন্সিভ ফ্যাক্টর এবং এক্সটেন্সিভ ফ্যাক্টর, দুই ধরনের ফ্যাক্টর কারণে কি হয়ে থাকে, অ্যাজমাটা হয়ে থাকে। ইন্ট্রেন্সিভ ফ্যাক্টর যেটা কি নন অ্যালার্জিক, যেমন ইনফেকশন হতে পারে, স্ট্রেস হতে পারে, এক্সারসাইজ এবং কোল্ড এয়ার, ঠান্ডা হলেও কিন্তু ঠান্ডার কারণে কিন্তু এই অ্যাজমা সমস্যা হয়। দেখবেন শীতকালে হচ্ছে যে কি হয়, এই অ্যাজমাটা বেশি হয়। এবং এক্সটেন্সিভ যেটা অ্যালার্জিক ফ্যাক্টর, সেটা আমার কি, যে যেমন ডাস্ট, পোলেন, হ্যাঁ, তারপরে এনিমেলের পশম, ঠিক আছে। তারপর কি ফুড অ্যালার্জি, যেমন অনেকে বাসায় যে বিড়াল পালেন, কুকুর পালে, কুকুরের পশম, বিড়ালের পশম কিন্তু উড়ে, সেটাও কিন্তু নাক মুখ দিয়ে গিয়ে কি হইতে পারে, তার অ্যালার্জি হতে পারে। তো আদার ফ্যাক্টর কি কি আছে, জেনেটিক, তারপর এনভায়রনমেন্টাল পলিউশন, তারপর ইমোশনাল স্ট্রেস। আর স্ট্রেসে থাকে তাদেরও কি হতে পারে, অ্যাজমা হতে পারে। সো আমরা একটু একটু প্যাথোফিজিওলজিটা একটু দেখি, দেখেন কিভাবে সিওপিডি তে কি হয়। সিওপিডি আপনি যখন ইরিটেন্ট কোনো প্রোডাক্ট, গ্যাস যদি আপনি ইনহেল করেন তখন কি হবে, ক্রনিক ইনফ্লামেশন হবে আপনার এয়ারওয়েতে এবং এয়ারওয়েটা ন্যারো হয়ে যাবে, ঠিক আছে। এয়ারওয়েটা ন্যারো হয়ে যাবে এবং কি মিউকাস হাইপার সিক্রেশন হবে। আমাদের যে যেমন কফ কফ আসে না, এটা ওয়ান কাইন্ড অফ মিউকাস, এই মিউকাসটা বেশি বেশি সিক্রেশন হবে, ফলে কি হবে, আপনার এই যে এয়ারওয়েটা আরো ন্যারো হয়ে যাবে। তারপর কি ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার ওয়াল, এই যে দেখেন এখানে একটা অ্যালভিওলাসকে আমরা দেখতে পাচ্ছি, এই অ্যালভিওলাস যেখানে কি হয়, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট হয়, এই ট্রান্সপোর্টটা কি হবে, ব্যাহত হবে। সো তারপরে কি ইরিভার্সিবল এয়ার ফ্লো অবস্ট্রাকশন হবে, এই যে বেশিরভাগ সিক্রেশন জমা হওয়ার কারণে আমাদের যে এয়ারওয়েটা যেটা আছে, রেসপিরেটরি জোন যেটা আছে, এই জোনটা কি হয়ে যাবে, স্ট্রিকচার হয়ে যাবে এবং তার পেশেন্টের সিওপিডি ডেভেলপ করবে, ঠিক আছে। আর অ্যাজমা কি দেখেন, এটা অ্যালার্জেন এক্সপোজার, এটা হইতে পারে ডাস্ট, হতে পারে কোনো এনভায়রনমেন্টাল গ্যাস, কোনো হতে পারে কোনো ফুড, ঠিক আছে। অনেকে কিন্তু অনেক অ্যালার্জিক ফুড খেলেও কি হয়, তার অ্যাজমা হতে পারে। তারপরে হচ্ছে যে যখন অ্যালার্জেন জাতীয় কোনো বস্তু, কোনো গ্যাস
যদি তার লাংসে ঢুকে তখন কি ইনফ্লামেটরি মেডিয়েটর গুলা কি করে রিলিজ করে, কি রিলিজ করে, হিস্টামিন এবং কি লিউকোকাইনেস এটা রিলিজ করে। তারপর কি হয়, ব্রঙ্কাসটা স্পাজম করে দেয়, ব্রঙ্কাসটা চেপে যায় ইনফ্লামেটরি রিঅ্যাকশনের কারণে, সো ব্রঙ্কোস্পাজম হয়, ঠিক আছে। এবং মিউকোজাস সিক্রেশনের কারণে কি হয়ে যায়, আমাদের লাংসটা আবারও অ্যালভিওলাসটা আবারও চেপে যায়, সো তখন আমাদের কি হবে, অ্যাজমাটা হবে। কিন্তু এই কন্ডিশনটা কি রিভার্সেবল কন্ডিশন, যখন আপনার এই অ্যালার্জিটা রিকভারি করে ফেলবে তখন কি হয়ে যাবে, অ্যালার্জিটা কেটে যাবে, কিন্তু আপনি অ্যান্টিহিস্টামিন খাবেন কিংবা ব্রঙ্কোডাইলেটর খাবেন তখন আবার আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু সিওপিডির ক্ষেত্রে সেটা ঠিক হবে না, কারণ এটা হইতেও সময় নেয়, হ্যাঁ, এবং হয়তো ভালো হইতেও সময় নেয়। সিওপিডি পেশেন্টের কোনো ভালো দিন নাই, হইতে পারে কম খারাপ, কোনোদিন বেশি খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে যে বিষয়। এখন দেখেন সিওপিডির মধ্যে শর্টে আমরা একটু দেখতে পারি কি, সিওপিডির ক্ষেত্রে ইরিটেন্ট জাতীয় কোনো গ্যাস যদি ইনহেল করা হয় তখন কি হয়, ক্রনিক ইনফ্লামেশন হয়। তারপর এয়ারওয়েটা ন্যারোইং হয়ে যায়, কারণ কি মিউকাস হাইপার সিক্রেশন হয়। তারপর ডিস্ট্রাকশন অফ অ্যালভিউলার ওয়াল, হ্যাঁ, যেটাকে কি বলা হয়, এমপাইসিমা বলা হয়, অ্যালভিউলার ডিস্ট্রাকশন হয়ে যায়। তারপর কি লস অফ ইলাস্টিক, ঠিক আছে, ইলাস্টিক রিকয়েল, আমাদের যে বেলুন ফুলে আবার হাওয়া ছেড়ে দিলে যে বেলুন আবার চুপসে যায়, ঠিক আছে, এটাকে বলা হয় কি রিকয়েল এবং ইলাস্টিসিটি। তো এই ধরনের যে ফাংশনটা আমাদের লাংসটা করে, যে একবার নিঃশ্বাস নিলে লাংসটা ফুলে ওঠে এবং নিঃশ্বাস ছাড়লে লাংসটা কি হয়ে যায়, আবার চুপসে যায়। তো এই যে রিকয়েল হওয়ার যে ক্যাপাসিটিটা, এই ক্যাপাসিটিটা কমে যায়। তারপরে কি, এই যে অক্সিজেনের সে যেহেতু রিকয়েল করার ক্যাপাসিটি কমে গেছে, সো আলটিমেটলি অক্সিজেন আমরা যেটুকু নেই সেইটুকু কি হয় না, যে আমাদের ট্রান্সপোর্ট হয় না, যে আমাদের ব্লাড থেকে গ্যাস এক্সচেঞ্জের মাধ্যমে এনাফ পরিমাণ অক্সিজেন লাংস থেকে ব্লাডে যেতে পারে না, তখন কি হয়ে যায়, হাইপোক্সিয়া ডেভেলপ করে, হাইপারক্যাপনিয়া হয়। হাইপারক্যাপনিয়া মানে কি, রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় তখন কি বলা হয়, তাকে হাইপারক্যাপনিয়া বলা হয়। তারপরে কি হয়ে যাবে, তারপরে হার্ট স্ট্রেন হবে এবং পালমোনাল, এটা হচ্ছে কার্ডিয়াকেও তার প্রেশারটা পড়বে, হার্টের ফাংশনে তার প্রেশারটা পড়বে, ঠিক আছে। সো অ্যাজমা আসেন, অ্যাজমা কি হয়, আমাদের অ্যালার্জেন এক্সপোজারের কারণে হয়। তারপরে ইনফ্লামেটরি মেডিকেল রিলিজ করে, কি কি রিলিজ করে, হিস্টামিন রিলিজ করে এবং লিউকোটারেস লিউকোকাইনেস কি করে, রিলিজ করে। তারপর কি আমাদের ব্রঙ্কোস্পাজম হয়, ব্রঙ্কোস্পাজম হওয়ার পরে ব্রঙ্কাসটা যখন চেপে যায় তখন যে মিউকাস মিউকাসটা সিক্রেশন হওয়া শুরু করে, ঠিক আছে, তোমার লাংসের ভিতরে মিউকাসটা সিক্রেশন হওয়া শুরু করবে। এর ফলে কি হবে, যেহেতু আমার যেখানে অক্সিজেন ট্রান্সপোর্টটা হবে ওই জায়গায় যেহেতু আমার মিউকাস দিয়ে ভরে গেছে, তো তখন আমার আলটিমেটলি এয়ারফ্লোটা অবস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে, তখন আমাদের আলটিমেটলি রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। সো এটা হচ্ছে যে অ্যাজমা। সো এটা একটা সিম্পল এটা আপনাদের লেকচার দিয়ে দেবো, জাস্ট ওগুলাই এখানে একটু শর্ট করে দেওয়া আছে। এখন আমরা সিওপিডি ক্লিনিক্যাল ফিচারটা একটু দেখি, যেখান থেকে প্রশ্ন আসলে আমাদের এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা একটু কাইন্ডলি কি করবেন, মুখস্থ করে ফেলবেন। ক্রনিক কফ উইথ স্পোটাম থাকবে, প্রোগ্রেসিভ ডিসনিয়া থাকবে, উইজিং এবং চেস্ট টাইটনেস থাকবে, হ্যাঁ, তারপরে কি ব্যারেল শেপ চেস্ট থাকবে, সায়ানোসিস থাকবে, ওয়েট লস এবং ফ্যাটিক থাকবে, ক্লাবিং থাকবে, ঠিক আছে। ক্লাবিং জিনিসটা কি, এটা আপনারা কি জানেন, ক্লাবিং জিনিসটা কি? দেখেন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা এই দেখেন আপনাদের আমার ক্যামেরা কই, আমাদের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে, ঠিক আছে, দেখেন এভাবে সবাই চাপ দেন, দেখবেন কি একটা ফাঁক দেখা যায়, দেখেন তোমার ভিতরে ফাঁক আছে কিনা, এই দেখছেন নখের মাঝখানে একটা গ্যাপটা দেখা যাচ্ছে, দেখেন এটা কি ক্লাবিং নাই, যদি ক্লাবিং থাকে তখন এই যে নেল বেডটা আছে না, এই নেল বেডটা ফুলে উঠবে, কারণ এইখানে যে ব্লাড ভেসেল গুলা যেগুলো ব্লাড ভেসেল গুলো তখন ডাইলেট হয়ে যায় সিওপিডির পেশেন্টদের, কারণ কি তার এই পেরিফেরিতে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য আমাদের ব্লাড ভেসেল গুলো ন্যাচারালি কি হয়, ডাইলেট হয়ে যায়, ডাইলেট হয়ে যাওয়ার কারণে আমার এই নেল বেড গুলা, তারপর এই যে নেল বেড গুলা কি হয়, ফুলে ওঠে, এখানকে যে ভেসেল গুলা থাকে সেই ভেসেল গুলো ডাইলেট হওয়ার কারণে নেল বেড গুলো ফুলে ওঠে, তখন কি হবে, এই যে আমি যখন এভাবে করব তখন এই জায়গাটা মিশে যাবে, ঠিক আছে, তো দেখবেন এই জিনিসটা মিলে আসে, ঠিক আছে, ক্লাবিং প্রেজেন্ট থাকবে, হ্যাঁ। সো এরপরের টপিকে চলে আসি। অ্যাজমাতে কি হয়, প্যারাক্সিজমাল হুইজিং, তার হুইজ থাকে, হ্যাঁ, তারপর কি থাকে, শর্টনেস অফ ব্রেথ থাকে, চেস্ট টাইটনেস থাকে, তার মনে হবে কি বুকের উপরে কোনো কিছু ভাড়া দেয়া রাখছে, হ্যাঁ, চেস্টটা তার টাইট মনে হবে। তারপর কি, কফ উইথ স্ক্যান্টি স্পুটাম, যে এই সিওপিডিতে কিন্তু স্পুটামটা বেশি থাকবে, কিন্তু অ্যাজমাতে স্পুটামটা কম থাকবে, কারণ অ্যালার্জেনের কারণে এটা চেপে গেছে, ঠিক আছে। তারপর অ্যাজমা পেশেন্ট কি অ্যাংজাইটি থাকবে, এবং এটা ব্রঙ্কোডাইলেটর মেডিসিনের দ্বারা যে নেবুলাইজেশন করা হয়,
সালবিউটামল, ইপ্রাটোপিয়ান, ব্রোমাইড, সালমেট্রল, এই ব্রঙ্কোডাইলেটর গুলো দিলে এটা কি হয়ে যায়, ইমিডিয়েটলি পেশেন্ট ব্রঙ্কাসটা ডাইলেট হয়ে যাবে, পেশেন্ট কি রিলিফ পাবে। তো আসেন আমার কিভাবে আমরা এগুলো ডায়াগনোসিস করতে পারি একটু দেখি। হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে, তার লাং সাউন্ড অস্কালটেট করতে হবে, রংকায় আছে কিনা, ক্রিপিটেশন আছে কিনা, ঠিক আছে, হুইজ আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। তারপর কি হিস্ট্রিটা নিতে হবে, কেন তার শ্বাসকষ্ট কি আগে থেকে আছে নাকি আগে থেকে নাই, নাকি এখন কোনো টেনশনের কারণে কিন্তু শ্বাসকষ্ট হইতে পারে। হ্যাঁ, তো এটা আমাদের হিস্ট্রি নিয়ে জানতে হবে। যেমন আজকে পরীক্ষা দিয়ে রেজাল্ট দিচ্ছে, আজকে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কারণে অনেকের কিন্তু কি হয়ে গেছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কিন্তু পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। কেন? ও বাপ মার মায়ের হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে। তো এই টেনশনে থেকেও কি হয়ে যায়, এই শ্বাসকষ্টও হইতে পারে। তারপরে কি স্পাইরোমেট্রি, ফোর্স ভাইটাল ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে কি হবে, এটা আমাদের এয়ারফ্লো অবস্ট্রাকশন ইন্ডিকেট করে। তো চেস্ট এক্স এর মধ্যে আমরা কি পাবো, হাইপার ইনফ্লাটেড লাংস পাবো, তবে ফ্ল্যাটেন ডায়াফ্রাম পাবো, আর্টিয়াল ব্লাড গ্যাস, এবিজি। এবিজি নিয়ে আপনাদের একটা সুন্দর একটা ক্লাস নিব আমি কয়েকদিন পরে, তখন এবিজির ইন্টারপ্রিটেশনটা আপনারা সুন্দরভাবে শিখে যাবেন আশা করি। সো হাইপোক্সিমিয়া থাকবে এবং হাইপারক্যাপনিয়া থাকবে। তারপরে আপনার হচ্ছে কি পিক এক্সপাইরেটরি ফ্লো রেট, ঠিক আছে, এটা ওই যে আমাদের একটা মেশিন আছে পিক ফ্লো রেট ই করার জন্য, ঠিক আছে। তো সেটার মধ্যে কি হবে, আমাদের অ্যাজমাটা আমরা মনিটরিং করতে পারি। তারপর অ্যালার্জি টেস্টিং, যে অ্যালার্জেনের কারণে কিন্তু আমাদের অ্যাজমা হয়ে থাকে। সো আর অ্যালার্জি টেস্টটা যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রেও যদি অ্যালার্জি ফ্যাক্টর যদি গুলো তার পজিটিভ থাকে তাহলে বলবো কি এটা তার অ্যালার্জির কারণে কি হয়েছে, অ্যাজমাটা হয়েছে। তারপর স্পোটাম কালচার, যদি এটা আমাদের যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় লাংসে, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, আমাদের সিওপিডি অ্যাজমা হতে পারে। তারপরে আসেন মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা কি কি করবো সিওপিডি তে। সর্বপ্রথম যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে কি করতে হবে, স্মোকিংটা তাকে বন্ধ করে দিতে হবে। সর্বপ্রথম ট্রিটমেন্ট হচ্ছে সিজেশন অফ স্মোকিং। তারপর ব্রঙ্কোডাইলেটরস দেখেন, সালবিউটামল, ইপ্রাটোপিয়াম, ব্রোমাইড, তারপর থিওপেন্টাল সোডিয়াম, ঠিক আছে। এই ব্রঙ্কোডাইলেটর গুলো কি করে আমরা ইনহেলেশন রুটে আমরা দিয়ে থাকি। তারপর স্টেরয়েড যেমন দেখেন প্রেডনিসোলন কিংবা বুডিসোনাইড, হ্যাঁ, এগুলো আমাদের এই কর্টিকোস্টেরয়েড আমরা অ্যাপ্লাই করে থাকি। তারপরে হচ্ছে যে অক্সিজেন থেরাপি, এইখানে হচ্ছে একটা বিষয় ইন্টারেস্টিং বিষয় আছে। অক্সিজেন থেরাপির সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সিওপিডি পেশেন্টকে কখনো হাই ফ্লো অক্সিজেন দিবেন না। হ্যাঁ, সিওপিডি পেশেন্টকে কখনো হাই ফ্লো অক্সিজেন দেওয়া যাবে না। কারণ কি, তার এমনিতেই অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে শরীরে, কি কারণে, তার লাংসটা এনাফ পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। আপনি যদি একটা রেসপিরেটরি সিওপিডি পেশেন্টকে যদি হাই ফ্লো অক্সিজেন দেন, হ্যাঁ, 4 লিটার 5 লিটার 6-7 লিটার যদি এত বেশি অক্সিজেন দেন, তখন তার ব্রেনের যে রেসপিরেটরি সেন্টার আছে সেটা ডিপ্রেসড হয়ে যাবে। সে ভাববে কি, আমি যদি এখন 25 বার রেসপিরেশন নিয়ে আমি আমার ব্লাডের অক্সিজেন মনে করেন আমি 94% মেনটেন করতেছি, তখন আপনি যখন এক্সেস পরিমাণ অক্সিজেন তাকে দিবেন তখন ব্রেন চিন্তা করবে, আর আমার তো এত নেওয়ার দরকার নাই, এত শ্বাস প্রশ্বাস তোমার নেওয়ার দরকার নাই, কারণ আমি অনেক অক্সিজেন পাচ্ছি। তখন আমি কি করব, লাংস আমাদের রেসপিরেটরি সেন্টার বলবে তুমি শ্বাস প্রশ্বাস কমায় দাও, কারণ কি আমি এনাফ পরিমাণ অক্সিজেন পাচ্ছি। তখন সে কি করবে, আস্তে আস্তে আমাদের রেসপিরেটরি রেটটা কমিয়ে দিবে। তো রেসপিরেটরি রেট কমতে 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 দেখা যাবে কি পেশেন্ট আরো খারাপের দিকে চলে যাবে। কিন্তু একটা সিওপিডি পেশেন্টকে কখনো এই কারণে কি দেওয়া যাবে না, হাই ফ্লো অক্সিজেন দেওয়া যাবে না। এই জন্য হিস্ট্রিটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যে তার শ্বাসকষ্ট আগে থেকে আছে কিনা, শ্বাসকষ্টের ওষুধ খাই কিনা, ঠিক আছে। সেই ধরনের হিস্ট্রি যদি পজিটিভ থাকে তাহলে আমার কি করতে হবে, 1 থেকে 2 লিটার সর্বোচ্চ অক্সিজেন দিতে হবে। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। অ্যান্টিবায়োটিক, তার যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি। এবং ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, পেশেন্টকে একটা প্যাসিভ এবং অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমরা করতে পারি। অ্যাজমার মধ্যে দেখেন, অ্যাজমার মধ্যে কি করা হয় ট্রিটমেন্ট, যেমন শর্ট অ্যাক্টিভ বিটা অ্যাগনিস্ট যেমন সালবিউটামল আছে, তারপর লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্টের মধ্যে আছে সালমেট্রল, তারপরে ইনহেলড কর্টিকোস্টেরয়েড এর মধ্যে কি আছে, ডেক্লোমেথাসন, হ্যাঁ, তারপরে হচ্ছে লিউকোট্রিয়েন ইনহিবিটর মধ্যে কি মন্টোলোকাস, এটা কিন্তু সবচেয়ে বেশি হাইলি ইউজড একটা মেডিসিন। হ্যাঁ, এই মন্টোলোকাস, সালবিউটামল, সালমেট্রলটা এত না, সালবিউটামলটা সবচেয়ে বেশি, তারপরে মন্টোলোকাস, ঠিক আছে। তো আপনাদের এইগুলা কিন্তু পরীক্ষাতে আসে যে কোনটি হচ্ছে যে রেসপিরেটরি ডিস্ট্রেসের সময় দেওয়া হয়, কিংবা কোনটি ব্রঙ্কোডাইলেটর, ঠিক আছে, তখন আপনি কি সালবিউটামল বলবেন কিংবা সালমেট্রল বলবেন, ঠিক আছে, এই প্রশ্ন এগুলো আসতে পারে। এবং ইমার্জেন্সির সময় কি দিতে হবে, এই অ্যাজমার পেশেন্ট আসলে অক্সিজেন ইনহেলেশন করাইতে হবে,
তারপরে এই যে সালবিউটামল দিয়ে কি করতে হবে, তাকে নেবুলাইজ করতে হবে এবং আইভি হাইড্রোকর্টিসন ইনজেকশনটাকে দিতে হবে। সো আমরা একটু দেখি নার্সিং ম্যানেজমেন্ট কি করবেন। নার্সিং ম্যানেজমেন্ট মধ্যে হচ্ছে যে তার রেসপিরেটরি রেটটা দেখতে হবে, রিদম এবং অ্যাক্সেসরি মাসেল গুলা। যেমন দেখেন যারা বৃদ্ধ লোক খালি গায়ে থাকে তখন দেখবেন শ্বাস নেওয়ার সময় দেখবেন কি ইন্টারকোস্টাল মাসেল গুলাকে একদম ভিতরে চলে যাচ্ছে প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে, ঠিক আছে? তো এটা আমাদের দেখতে হবে। তারপরে অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করতে হবে। হ্যাঁ, তারপর স্পুটামের কালারটা দেখতে হবে, এটা কি ইয়েলোইশ কালার, ফ্লোরেন্ট কালার। হ্যাঁ, এই আমাদের এই কালারটাও আমাদের দেখতে হবে। তারপরে এনজাইটি লেভেল, পেশেন্টটা অ্যাকচুয়ালি এনজাইটির মধ্যে, যেমন অ্যাজমার ক্ষেত্রে পেশেন্ট এনজাইটির মধ্যে থাকে, তো এই ক্ষেত্রে এনজাইটিটাও তাকে রিডিউস করতে হবে, তাকে এনশিওর করতে হবে, হ্যাঁ, যে আপনি ভালো হয়ে যাচ্ছেন, ঠিক আছে? সো নার্সিং ডায়াগনোসিসের মধ্যে কেস দেখেন গ্যাস এক্সচেঞ্জ ইম্পেয়ার্ড হচ্ছে, কারণ কি তার অলরেডি রেসপিরেটরি বেশি, মনে করেন তার এনজাইটি লেভেল বেশি, এই কারণে কি তার গ্যাসটা এক্সচেঞ্জ ইম্পেয়ার্ড হচ্ছে। তারপরে কি এয়ারওয়ে এয়ারওয়ে ক্লিয়ারেন্স হচ্ছে না, কারণ তার লাংস এর ভিতরে কি আছে, সিক্রেশন আছে। হ্যাঁ, তারপরে অ্যাক্টিভিটি ইনটলারেন্স, তার হচ্ছে যে রোগী একটু রেস্টলেস থাকবে, অ্যাংজাইটিতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এটা হচ্ছে আমাদের নার্সিং ডায়াগনোসিস। ইন্টারভেনশনের মধ্যে কি কি আছে দেখেন, মেনটেন এয়ারওয়ে পেটেন্সি, পজিশনিং এবং সাকশন। যেমন আমরা কি জানি, রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টকে আমরা কোন পজিশনে রাখবো বলেন তো সবাই? রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টকে আমরা বডিতে যদি শোয়াই, আমরা কোন পজিশনে শোয়াবো? সবাই একটু অ্যান্সার করেন। High Fowler's position. হ্যাঁ, আপনি বলেন। High Fowler's position. ফ্লাওয়ার্স পজিশন, সেমি ফ্লাওয়ার্স পজিশন, কিংবা কি টপ টপ পজিশন, ঠিক আছে? এই পজিশনে আমরা সিওপিডি পেশেন্টকে রাখতে পারি। তো ধন্যবাদ রনু। এরপরে আসেন, তার ডিপ ব্রিথিং এনকারেজ করা যেতে হবে, কারণ এই সিওপিডি পেশেন্ট দেখবেন আপনার শ্যালো ব্রিথিং, মানে ঘন ঘন নিবে, বড় জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিবে, ঠিক আছে? কিন্তু জোরে জোরে যদি সে শ্বাস প্রশ্বাস নেয়, তার লাংস এর ভিতরে যে অক্সিজেনটা থাকবে এটা কিন্তু প্রপারলি কি হতে পারবে না, প্রপারলি আপনার অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছাবে না। এজন্য আমাদের কি করতে হবে, ঘন ঘন যে যাতে র্যাপিডলি যাতে কি না করে, সে ব্রিদিং না নেয়, তাকে কি করতে হবে, স্লোলি ব্রিদিং নিতে বলতে হবে। হ্যাঁ, স্লোলি তাকে ব্রিদিং নিতে হবে, সেটা আপনি শিখিয়ে দিবেন যে স্লোলি স্লোলি বুক ভরে নিঃশ্বাস নেন। হ্যাঁ, এইভাবে রুগীকে বলে দিতে হবে, তখন রুগী দেখবেন সুন্দর মতো যখন স্লোলি স্লোলি রেসপিরেশনটা নিবে, তখন রুগী কিন্তু একটু কুল হবে, এত রেস্টলেসনেসটা আস্তে আস্তে কেটে আসবে, ঠিক আছে? তো এটা রুগীকে কাউন্সিলিং করতে হবে। তারপর পেশেন্টের যদি ফ্লুইড ডিফিসিয়েন্ট থাকে, তার ফ্লুইড ইনটেক তার দেখে, কারণ সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্ট কিন্তু কি করতে পারে না, খাবার দাবার খাইতে পারে না, ঘুম টাইনে কুল পায় না বা খাবে কোন সময়, বুঝলেন নাই? So তখন এই পেশেন্টকে আমাদের ফ্লুইড ব্যালেন্স ঠিক করার জন্য আমাদেরকে ফ্লুইডও দেওয়া লাগতে পারে। হ্যাঁ, তারপরে স্মল এবং ফ্রিকোয়েন্ট মিল অল্প অল্প করে খাওয়াইতে হবে। হ্যাঁ, কারণ কি সে বেশি খাইতে পারবে না, কারণ সে শ্বাসকষ্ট নিতে ব্যস্ত আছে, এই কারণে তার খাইতে কি হবে, কষ্ট হবে, জন্য অল্প অল্প করে খাবার বারবার দিতে হবে, ঠিক আছে? তার ইনহেলার যে নেবুলাইজারটা নিবে, সেই নেবুলাইজারটা কিভাবে নিবে, যে বড় করে নিঃশ্বাস আগে ফেলতে হবে, তারপরে একসাথে দেওয়ার স্প্রে দেওয়ার সাথে সাথে তার বড় করে নিঃশ্বাস একদম লাংসের ভিতরে নিয়ে যেতে হবে। সো এইভাবে আপনাদেরকে কি করতে হবে, শিখিয়ে দিতে হবে। হ্যাঁ, সো তখন তাকে ইমোশনাল সাপোর্ট এবং কি তার রেস্টটাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এখন আসেন স্পেশাল নার্সিং কেয়ার যে কি কি দেখলাম, সেমি ফ্লাওয়ার পজিশন, এটা এটা কিন্তু পরীক্ষায় আসবে। এখান থেকে একটা পজিশন যদি আসে, একটা পরীক্ষায় প্রশ্ন যদি আসে, তাহলে সিভিডি পেশেন্টকে আপনি কোন পজিশনে রাখবেন? অবশ্যই সেমি ফ্লাওয়ার পজিশন। তারপরে অপয়েড কিছু কিছু মেডিসিন আছে আমাদের কি করতে হবে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? যেমন অ্যানালজেসিক, যেমন রোলাক ইনজেকশন আছে, এগুলো আমাদের যেমন নেলবান আছে, সো এগুলো আমাদের কি করতে অ্যাভয়েড করতে হবে, কারণ কি এগুলো আমাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন করে ফেলবে। সো এরপর আসেন, তাকে ব্রিদিং এক্সারসাইজটা করাইতে হবে। তারপরে তার ঠান্ডা বাতাস যাতে তার আশেপাশে তার শরীরে না লাগে, তারপরে স্মোক যাতে তার আশেপাশে না থাকে, এগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। তারপরে ভ্যাকসিনেশন এবং রেগুলার ফলো আপে রাখতে হবে। স্মোকিং, অবশ্যই এটা 100% রাখি, স্মোকিং তাকে দূরে রাখতে হবে, যদিও তারা শুনে না, কিন্তু কাউন্সিলিং করতে হবে। কমপ্লিকেশন কি কি হইতে পারে, রেসপিরেটরি ফেলিয়ার হইতে পারে, পালমোনারি হাইপারটেনশন হইতে পারে, তারপরে কোল্ড পালমোনার হইতে পারে, নিউমোথোরাক্স হইতে পারে। হ্যাঁ, যে তারপরে যে সিভিয়ার
অ্যাজমা অ্যাটাক হইতে পারে, ঠিক আছে, তারপর সেকেন্ডারি ইনফেকশন তার হইতে পারে। কারণ কি সেকেন্ডারি ইনফেকশন, ওই যে আমার লাংসের ভিতরে যে সিক্রেশন যেগুলো আছে এগুলো লাংসের ভিতরেই আছে, এগুলা বেশিক্ষণ থাকতে থাকতে কি হবে, ওখানে ব্যাকটেরিয়া ভাইরাস গ্রোথ করে ফেলবে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে আমাদের লাংসে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যাবে। সো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এর মধ্যে কি কি আছে দেখেন, এটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট লিডিং কজ অফ ডেথ। তারপরে আর্লি ডায়াগনোসিস এন্ড লাইফস্টাইল মডিফিকেশন প্রিভেন্ট প্রোগ্রেশন, তার এই রোগটা খারাপের দিকে যাওয়া থেকে রক্ষা করতে পারে কি তার লাইফস্টাইল মডিফিকেশন। তো অনেক গুরুত্বপূর্ণ একটা, যদি তার জবটা যদি ডাস্টি এরিয়া থাকে কিংবা হচ্ছে তার হাই হেভি ডাস্ট ধুলাবালি কিংবা গ্যাস জাতীয় ফ্যাক্টরিতে তার কাজ হয়ে থাকে, তো তার ওয়ার্ক কাজটা চেঞ্জ করতে হবে কিংবা প্রোটেকশন তার ইউজ করতে হবে, যেমন মাস্ক ইউজ করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে N95 মাস্কও ইউজ করতে হতে পারে। হ্যাঁ, তারপরে দেখেন পেশেন্ট এডুকেশন, কি করতে হবে, নার্সদেরকে পেশেন্টকে হেলথ এডুকেশন দিতে হবে, ঠিক আছে। তারপরে অক্সিজেন থেরাপির সময় খুব গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে, কারণ কি আমাদের দেখা যায় অনেক সময় আমরা অক্সিজেন দিয়ে রাখলাম কিন্তু আমরা খেয়াল করলাম না যে অক্সিজেনটা কি পেশেন্টের জন্য এনাফ হচ্ছে নাকি অক্সিজেন কমানো লাগবে নাকি অক্সিজেন বাড়ানো লাগবে, আমরা মনিটর অনেক সময় হয় না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অক্সিজেন থেরাপিটা। তারপরে টাইম টু টাইম নেবুলাইজেশনটা তাকে এনশিওর করতে হবে, ঠিক আছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো এখানে একটু শর্টে একটু লেখা আছে, এই শর্ট গুলো আপনারা একটু দেখে নেবেন। আমাদের এই সব ওইগুলাই হচ্ছে যে আপনার এখানে একটু সামারি করা আছে, ঠিক আছে। এই যেমন দেখেন সিওপিডি হচ্ছে ইরিভার্সিবল কন্ডিশন, আপনার প্রশ্ন আসতে পারে হুইচ ওয়ান ইজ ইরিভার্সিবল কন্ডিশন অফ এ লাংস, তখন সিওপিডি যদি থাকে তাহলে এটা ইরিভার্সিবল, তারপরে অ্যাজমা যদি থাকে সেটা কি রিভার্সিবল, মানে এটা কি ঠিক হয়ে যায় ব্রঙ্কোডাইলেটর দিলে। তারপরে সিওপিডি মেইন কজ কি স্মোকিং, মেইন কজ অফ অ্যাজমা কি অ্যালার্জিন অথবা ইনফ্লামেশন। তবে বলে স্পাইরোমেট্রির মাধ্যমে কি করতে পারবেন আপনি, এটা ডায়াগনোসিস করতে পারবেন। তারপর নার্সিং পজিশন কি সেমি ফ্লাভারাস পজিশনে তাকে বেডে রাখতে হবে। কি কি অ্যাভয়েড করতে হবে, তার কোল্ড এয়ার অ্যাভয়েড করতে হবে, ডাস্ট অ্যাভয়েড করতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তাকে কি কি কাজ করতে উৎসাহিত করতে হবে, যেমন ব্রিদিং এক্সারসাইজ করতে উৎসাহিত করবেন। তারপর ফ্লুইড ইনটেক, তরল খাবার খাওয়াতে উৎসাহিত করবেন। ভ্যাকসিনেশন, ঠিক আছে, ভ্যাকসিনেশনও তাকে দিতে হবে। আর কি কি মনিটর করতে হবে, অক্সিজেন স্যাচুরেশন এবং কি স্পোটাও এবং এনজাইটি, তিনটা খুব গুরুত্ব সহকারে আমাদের কি করতে হবে, মেনটেন মনিটর করতে হবে, ঠিক আছে। সো আমরা থিওরিটিক্যাল পার্টে মোটামুটি শেষ। এই চ্যাপ্টারটা একেবারে ছোট একটা চ্যাপ্টার, আহামরি এখানে এত বড় কিছু নাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা এখানে একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করব। সো প্র্যাকটিসে আপনারা একটু সবাই হচ্ছে যে এখানে তো কমেন্ট করার অপশন আছে না, নাসির, কাম টু দ্য পয়েন্ট, কমেন্ট করার অপশন আছে না এখানে? কি স্যার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেই করেন। আপনার এই এক নম্বরে এটা শুধু ট্রু গুলা দেন, কোনটা ট্রু শুধু ওই অ্যান্সার গুলো দেন। মনে করেন এটা যদি বি এবং সি ট্রু হয় তাহলে আপনি কমেন্টে লেখেন বি এবং সি, ঠিক আছে। এটা কিন্তু মাল্টিপল চয়েস, আমি আগে যে বলেছি এটা মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। একের অধিক আপনার রাইট অ্যান্সার থাকবে। এই যে যখন সুমাইয়া নওশিন আপনি বলছেন হচ্ছে যে ওই গেল গা, গেল গা, যাই হোক, আমি তো আপনাদের অ্যান্সার গুলো শর্ট করে দেখতেছি, এরপরে তো পুরোটা দেখা যায় না। হ্যাঁ, তারপর ওজুফা আপনি বলছেন জিজ্ঞেস সুইট এ বি ই। আসলে ফেসবুকে হইলে অনেক সুন্দর মতন ভাবে সবার কমেন্টটা পড়া যায়, কেন হয়তো সবার কমেন্টটা পড়ার দেখি কোনো অপশন আছে কিনা। কল মেসেজ, এই যে পাওয়া গেছে, এই যে পাইছি। সোহানা আক্তার বৃষ্টি আপনি বলছেন এসিই। রাবু আক্তার আপনি বলছেন এবিসি। শোভা আক্তার এবিই। তারপরে মাহবুবা সনি আপনি বলছেন এবিসি, এবিই। এসিই বলছেন ওজুফা সুলতানা। সুমাইয়া নওশিন হচ্ছে এবিডি। তো কি কি আছে আমরা একটু দেখি। হুইচ অফ দ্য ফলোইং আর মেজর কজ অফ সিওপিডি, মেজর কজ, ঠিক আছে। মেজর কজের মধ্যে কি সিগারেটটা কি আমাদের ম্যান্ডেটরি। হ্যাঁ, সিগারেটের কোনো বিকল্প নাই, এটা হচ্ছে আমাদের যত নষ্টের মূল। হ্যাঁ, তারপর আর কি কি আছে, কি বলছেন, সি বলছেন অনেকে জেনেটিক ডিফিসিয়েন্সি। ওকে, গুড, ভেরি গুড। তারপরে কি আছেন, অনেকে বলছেন ই অকুপেশনাল ডাস্ট এক্সপোজার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। সো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি এ বি এবং ই। সো আপনারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন তাদের জন্য
অসংখ্য ধন্যবাদ। মেজর কজ আর মাইনর কজ এটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? মেজর কজ মানে কি, সেটা কি ম্যান্ডেটরি যেটাতে হয়, হ্যাঁ। সো মাইনর কজ গুলো আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোনটা আমাদের মাইনর কজ, কোনটা কোনটা আমাদের মেজর কজ। আসেন এর পরের প্রশ্নটা দিকে। সো যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবিই দিয়েছে শোভা আক্তার, মাহবুবা সনি, সুইট। এই তিনজন হচ্ছে যে আপনারা সঠিক অ্যান্সারটা দিচ্ছেন, সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা পরের প্রশ্নটা একটু চলে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, দেখেন, which of the following are typical clinical feature of asthma? টিপিক্যাল ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাজমা, অ্যাজমার ক্লিনিক্যাল ফিচার গুলো একটু বলেন টিপিক্যাল। দ্রুত কমেন্ট করার আগে আপনারা হচ্ছে যে প্রশ্নের নাম্বারটা আগে একটু বলে নেবেন, হ্যাঁ। প্রশ্নের নাম্বারটা যেমন 2 লেখে, তারপরে হচ্ছে যে সঠিক অ্যান্সারটা একটু দেবেন। দেখেন কি কি আছে, হুইজিং আছে, চেস্ট টাইটনেস আছে, কফ উইথ থিক স্পোটাম আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, এবং কি ফিভার উইথ চিলস আছে। সো কোনটা কোনটা হবে কাইন্ডলি একটু কমেন্ট করেন আপনারা সবাই। শারমিন সুলতানা আপনি 2 এ বলছেন এ, 2 এ বলছেন বি, 2 এ বলছেন সি। তারপরে সুইচ আপনি বলছেন না, তানজিনা খাতুন বলছেন এ বি ডি, এ বি আপনি বলছেন ডি। তারপরে সুইট আপনি বলছেন এ, সি এবং ডি, এ, সি এবং ডি। আর কি আছেন? শোভা আপনি বলছেন এবিডি, অজুফাও আপনি বলছেন এবিডি, সুইট আপনি বলছেন এবিসিডি। আচ্ছা ঠিক আছে। দেখেন হুইচটা আপনার ম্যান্ডেটরি থাকবে, তারপর চেস্ট টাইটনেস থাকবে, এবং কি শর্টনেস অফ ব্রেথ থাকবে আপনার, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কোনটা কোনটা, হুইজিং, তারপর হচ্ছে চেস্ট টাইটনেস, এরপর কি শর্টনেস অফ ব্রেথ। তো আপনারা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, আপনার শীটটা পেয়ে যাবেন। আপনারা দেখতে, শীটটা দেখলে আশা করি আরো ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? আসেন 3 নম্বর প্রশ্ন চলে আসেন। হুইচ ইনভেস্টিগেশন হেল্প কনফার্ম সিওপিডি ডায়াগনোসিস? সিওপিডি ডায়াগনোসিস করার জন্য নিচের কোন ইনভেস্টিগেশনটা প্রয়োজন? তো কাইন্ডলি একটু সবাই কমেন্ট করেন। সো আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তিনের হচ্ছে এবিসি, কে বলছেন? সুরাইয়া, সুইট, এঞ্জেল। আপনি সিটা কোনটার অ্যান্সার দিলেন বলতে বোঝা যায় না, আপনি নাম্বারটাকে উল্লেখ করে নেবেন, হ্যাঁ, কোনটা অ্যান্সার করবেন আপনি। তারপর কি ওয়াইকাই হুই, কি লেখছেন এটা, উইক হাউই। ভাই আপনার নাম কি আপা? উইক হাউই, আপনার নাম বাংলায় লেখেন তো। যাই হোক, তানজিনা খাতুন আপনি বলছেন বিসি, ফারজানা আপনি বলছেন এবিসি, সুইট, আফরিনা বলছেন, আফরিন বলছেন হচ্ছে এবিসি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উইখাওয়াই মারমা। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় উইখাওয়াই মারমা? একটু কমেন্ট করে জানান। কারণ আপনারা যারা হচ্ছে যে পার্বত্য অঞ্চলে আছেন, আপনাদের জন্য কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। কারণ প্রত্যেকটা ইয়াতে চাকরিতে আপনাদের জন্য কোটা বরাদ্দ থাকে। আপনারা একটু ভালো করে পড়াশোনা করবেন, লাইসেন্সের কোনো কোটা নাই, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনারা একটু ভালো করে পড়াশোনা করলে আপনাদের কিন্তু চাকরি পাওয়াটা অনেক সহজ হবে। কোনো সমস্যা নাই আফরিন, ইটস ওকে। আপনি যখন ইয়েতে ঢুকবেন, গুগল মিটে ঢুকবেন, তখন আপনি নামটা এডিট করে নিন। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। স্পাইরোমেট্রি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস, এবং কি চেস্ট এক্সরে। ইসিজি করা হয় কি হার্টের ক্ষেত্রে, আর মেন্টক্স টেস্ট করা হয় কি টিবির ক্ষেত্রে, ঠিক আছে? সো স্পাইরোমেট্রি, এবিজি, এবং কি চেস্ট এক্সরে আমাদের সিওপিডি ডায়াগনোসিসে ইউজ করা হয়। সো এরপরের প্রশ্নে চলে আসি। হ্যাঁ বলেন, হুইচ আর দ্য ইম্পর্টেন্ট নার্সিং ইন্টারভেনশন ফর সিওপিডি পেশেন্ট? বলেন তো, সিওপিডি পেশেন্টকে আপনি কোন কোন নার্সিং ইন্টারভেনশন গুলা করবেন?
সবাই একটু কমেন্ট করেন এবং প্রশ্নের আগে প্রশ্ন নাম্বারটা উল্লেখ করে দিবেন। হ্যাঁ, সো 4-এর এ বি ই কে বলছেন অজুফা, মারুফা আক্তার বলছেন 4-এর এসি, অক্ষায়ু আপনি বলছেন হচ্ছে এ বি ই, সুবা আক্তার বলছেন এ বি ডি ই। সো এ, ওকে ভালো, মেনটেন সেম ফ্লাওয়ার পজিশন, এটা ম্যান্ডেটরি। তারপরে আসেন হচ্ছে এনকারেজ পার্সিউ লিভ ব্রিথিং, ওকে বুঝলাম। রেস্ট্রিক্ট ওইটা তো আগেই কাটা, ঠিক আছে। প্রোভাইড স্মল ফ্রিকোয়েন্ট মিল, এটা ওকে। এনকারেজ স্মোকিং সিজেশন, এটাও ওকে। সো সঠিক অ্যান্সার কি এ বি ডি এবং ই, ঠিক আছে। সো রেস্ট্রিক্ট ওরাল ফ্লুইড ইনটেক, ও তাকে ফ্লুইড আর ব্যালেন্স ঠিক রাখতে বলা হয়েছে, কিন্তু এটা একদম কমপ্লিটলি রং। সো আপনাদের মধ্যে শুধুমাত্র শোভা আক্তার কমপ্লিটলি সঠিক অ্যান্সারটা দিতে পারছে, আর বাকি সবার পার্শিয়ালি হয়েছে। অসংখ্য ধন্যবাদ শোভা আক্তার আপনাকে। তো বাকিরা পার্শিয়ালি পার্শিয়ালি হয়েছে। হ্যাঁ, আশা করি আপনাদের আরো ভালো হবে। হ্যাঁ, সামনে আরো ভালো হবে। আচ্ছা, আসি পরবর্তী প্রশ্নে। হুইচ ড্রাগস আর কমনলি ইউজ ইন অ্যাজমা ম্যানেজমেন্ট? কাইন্ডলি একটা অ্যান্সার করেন 5 নম্বর প্রশ্নটা দিয়ে। সো আপনারা থিওরির সাথে সাথে যদি এরকম এমসিকিউ গুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের প্রস্তুতি গুলো আরো অনেক হচ্ছে যে হবে। হ্যাঁ, ভালো হবে। তো আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই হচ্ছে যে অংশগ্রহণ করবেন যখন একটা এমসিকিউ কিংবা কোনো প্রশ্ন করা হয়। আপনারা সবাই, ভুল হোক ডাজন্ট ম্যাটার, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে কি? মূল উদ্দেশ্য আপনাকে অংশগ্রহণ করা। আপনার যে জড়তাটা থাকবে, এই জড়তাটা কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে। আপনি যদি অ্যান্সার করার জড়তাটা কাটিয়ে না উঠতে পারেন, তাহলে কি হবে? আপনাদের পরীক্ষায় সঠিক অ্যান্সারটা দেওয়ার ক্ষেত্রে আপনারা কনফিউশন বেশি থাকবে। তো আপনি ক্লাসে কনফিউশন থাকেন সমস্যা নাই, কিন্তু পরীক্ষাতে যাতে কনফিউশন না থাকা লাগে। তো সবাই অ্যান্সার করেন 5 নম্বরটা। তো কে কে আপনার অ্যান্সার করছেন? 5-এর হচ্ছে যে এবি বলছেন ওয়াকাইউ, তানজিনা খাতুন, সুমাইয়া নওশিন, মারুফা আক্তার, অজুফা আপনি বলছেন, তারপর আছেন কৃষ্ণা রয়, শোভা, আজরিনা, শোভা আক্তার। আপনি শোভা কয়বার অ্যান্সার করেন? এসিই বললেন একবার, আবার বললেন এবিই, ওকে কোনো সমস্যা নাই। সো দেখি আমাদের সঠিক অ্যান্সারটা কোনটা আসে। So, দেখেন, হুইচ ড্রাগ আর কমনলি ইউজ ইন অ্যাজমা ম্যানেজমেন্ট। অ্যাজমা ম্যানেজমেন্ট আমাদের কোনটা কোনটা আমরা কমনলি ইউজ করে থাকি? দেখেন, সালবিটামল, মন্টেলোকাস এবং কি ডিজক্সিন, ঠিক আছে। ডেক্লোমেথাসন এটা আমাদের কি ব্যথার ওষুধ, পেন কিলার। তারপরে আমাদের ফ্লোসেমাইড কি, এটা কি আমাদের ডাইইউরেটিক্স, ঠিক আছে। সো এবিসি একদম সিম্পল, সরি এ বি এবং ডি একদম সিম্পল, ঠিক আছে। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং আর কমপ্লিকেশন অফ অ্যাডভান্স সিওপিডি? সিওপিডি যখন আমাদের লেট স্টেজে থাকবে, তখন আমাদের কোন কোন কমপ্লিকেশন গুলো আমরা ফেস করব?
সো কাইন্ডলি 6 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দেন। আমার সাথে কমেন্ট করছে হচ্ছে ওজুফা, হ্যাঁ নাইমা অবশ্যই, হ্যাঁ ক্লাসে যে পিডিএফটা দিয়ে দেবো আপনাদের। ওজুফা সুলতান আপনি বলছেন ACE, সুইট বলছেন CDE, তানজিনা খাতুন বলছেন BDE, নুসরাত নিশাত জাহান আপনি বলছেন ABE, নাসরিন খাতুন, কৃষ্ণা রয়, তারপর হচ্ছে যে রাবু আক্তার, শোভা আক্তার, অক্ষায়ু, ACDE। আচ্ছা আমরা একটু দেখি। সো পরবর্তী প্রশ্ন দেখেন, এই হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, ঠিক আছে। সো বি নাম্বার কি কোর পালমোনাল হবে এবং কি সি হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ার হবে, ঠিক আছে। প্লোরাল ইফিউশন কি? প্লোরাল ইফিউশন আপনার লাংস এর আদার সিটি, এটা আমাদের লাংস এর বাহিরে, ঠিক আছে। লাংস এর কাভারিং এর নাম হচ্ছে যে প্লোরা, হ্যাঁ। সো প্লোরার ভিতরে যদি পানি জমে সেক্ষেত্রে কি হয়, প্লোরাল ইফিউশন হয়। যদি লাংস টিউমার যদি থাকে, ঠিক আছে, তো কি হয়, আমাদের প্লোরাল ইফিউশন হয়। পালমোনারি এম্বোলিজম হইতে পারে আপনার কিসের কারণে, যখন কোনো যদি আহ এয়ার যদি আপনার ইয়েতে অবস্টাকল করে দেয়, ব্লাড ভেসেল অবস্টাকল করে দেয়, কিংবা হচ্ছে কোনো এয়ার এসে যদি আমাদের অবস্টাকল করে, তখন কি হবে, তখন হচ্ছে পালমোনারি এম্বোলিজম হবে, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি প্রদান করেছেন। আমরা 7 নম্বর প্রশ্ন একটু দেখি। 7 নম্বর প্রশ্নতে আসছে হচ্ছে যে which are the which are early warning sign of asthma attack? asthma attack এর early warning sign এইটা একটু দেখুন, early warning সাইনটা কি। 7 নম্বরে আপনারা সবাই কমেন্ট করছেন হচ্ছে যে স্যার আমার নাম সাইমা। ওকে সাইমা, সাইমা আপনি কি বলছেন, BCE। আবরিনা খাতুন বলছেন ACE। তারপরে কমেন্ট করছেন বাবু রাবু আক্তার, সরি, শোভা, তারপরে সুহানা, তানজিলা, ওয়াক্ষায়ু, ফারজানা ইসলাম সুমা, মারুফা আক্তার, নাসরিন খাতুন, অজুফা, তারপরে সুইট আছেন, কৃষ্ণা রয় এবং কি আফরিন আছেন। তো অসংখ্য ধন্যবাদ। যেমন দেখেন আমাদের কি হবে, আর্লি মর্নিং কফেট নাইট, এটা কিন্তু হবে। এই কফেট নাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, তার যে রাত বেড়ে কাশে, কুকুর কুকুর কাশে বলে না, ওই যে বইটা কুকুর কুকুর কাশে, হ্যাঁ কফেট নাইটটা তার হবে। হ্যাঁ উইজিং থাকতে পারে এবং শর্টনেস অফ
ব্রেথ থাকতে পারে তার, ঠিক আছে, উইচ থাকবে এবং কি শর্টনেস অফ ব্রেথ থাকবে, ঠিক আছে। দেখেন এটাকে কি বলা হয়, নকটার্নাল নকটার্নাল কফ, যেটাকে বলা হয় কি নকটার্নাল কফ বলতে আপনার রাতে যে কফটা হয় সেটাকে নকটার্নাল কফ বলা হয়। তারপরে মাইল্ড উইজিং থাকবে, এটা আর্লিং সাইনে করে শর্টনেস অফ ব্রেথ এবং কি ফিভার, এটা কি হয়, এটা আমাদের অ্যাজমা ইন্ডিকেট করে না, ফিভারটা তার ইনফেকশন রিলেটেড সিমটম তাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে। সো আসেন আমরা একটু এটা তো দেখে ফেললাম স্যার। সো লাইফস্টাইল চেঞ্জ হেল্প ইন সিওপিডি প্রিভেনশন, দেখেন লাইফস্টাইল চেঞ্জের মধ্যে কি কি লাইফস্টাইল চেঞ্জ আছে এখানে। লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আছে হচ্ছে যে অ্যাভয়েড স্মোকিং, আমরা সবাই জানি। তারপর রেগুলার মডারেট এক্সারসাইজ, আপনি এক্সারসাইজ করলেও কিন্তু কি হবে, সিওপিডি পেশেন্টের তার শ্বাসকষ্ট বেড়ে যাবে, এই জন্য এক্সারসাইজ করা যাবে না, মডারেট করতে হবে। তারপরে হচ্ছে যে অ্যাডিকুয়েট রেস্ট, এটা সবার জন্যই ভালো। তারপর লো প্রোটিন ডায়েট, না তাকে আর হাই প্রোটিন ডায়েট খাইতে হবে, ঠিক আছে। তারপর ইউজ অফ মাস্ক ইন ডাস্টি এরিয়া, যেমন যারা ডাস্টি এরিয়াতে কিংবা কোনো কেমিক্যাল এরিয়াতেই করেন, কিংবা হচ্ছে যেখানে ধুলোবালি বেশি, হ্যাঁ, কিংবা হচ্ছে যেমন দেখেন কিছু গার্মেন্টস এরিয়া আছে, তারপরে হচ্ছে যে বিভিন্ন ওই যে তোশকের দোকান, হ্যাঁ, তারপরে যেখানে আন্ডার কনস্ট্রাকশন সাইট, কিংবা হচ্ছে যারা কি হইতে পারে কলকারখানা ধোয়া যেখানে আছে, তো এইসব ক্ষেত্রে আমাদেরকে মাস্কটা ইউজ করতে হবে। সো আসি আমরা একটু পরের প্রশ্নে। হ্যাঁ, এটাও তো দেখাই ফেললাম, আচ্ছা বলেন 8 নম্বর প্রশ্নের আনসারটা করেন সবাই একটু। হুইচ অফ দ্য ফলোইং আর প্যাথোলজিক্যাল চেঞ্জ ইন সিওপিডি, সিওপিডি প্যাথোলজিক্যাল চেঞ্জ গুলো একটু বলেন। 8 নম্বর প্রশ্নের আনসারটা করেন সবাই। So, আমাদের সাথে কমেন্ট করছে, আপনারা অনেক ভালো রেসপন্স করেন, এটা দিয়ে খুব ভালো লাগলো। আফরিন আছে, তারপর হচ্ছে যে সুহানা আক্তার, উজুফা সুলতানা, আজরিনা খাতুন, অক্ষায়ু, রাবু আক্তার, নাসরিন, তারপর কৃষ্ণা রয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করার জন্য। তো আমরা একটু দেখি কি কি গুলা আছে। তো প্রথমে কি হয়, আমাদের প্যাথোলজিক্যাল সিওপিডি আমাদের এয়ারওয়েটা ন্যারো হয়ে যায়। তারপরে কি হয়, আমাদের মিউকাস হাইপার সিক্রেশন হয়, কারণ কি আমাদের এই ব্রঙ্কাস থেকে বেশি যে পরিমাণ মিউকাস গুলো বের হয়, এটা ন্যাচারালি যতটুকু বের হবে তার চেয়ে এক্সেস পরিমাণ বের হবে। তারপরে কি হয়, আমাদের অ্যালভিওলার ওয়াল ডিস্ট্রাকশন হয়, কারণ এক্সেস মিউকাস বের হতে হতে আমাদের অ্যালভিওলার ওয়াল গুলার ইলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এই জন্য অ্যালভিওলার ওয়ালটা কি হয়ে যায়, রাপচার হয়ে যায়। তারপরে আসেন দেখেন কি পালমোনারি ফাইব্রোসিস সিওপিডি তে হয় না, ঠিক আছে। তারপর রিডিউস গ্যাস এক্সচেঞ্জ কি কারণে হয়, অলরেডি অ্যালভিওলার ওয়াল ডিস্ট্রাকশন হয়ে যাবে, মিউকাস হাইপার সিক্রেশন হয়, এই জন্য কি হয়, রিডিউস গ্যাস এক্সচেঞ্জ, মানে গ্যাস এক্সচেঞ্জটা কমে যায়, ঠিক আছে। দেখেন এটাকে জাস্ট ইন্টেস্টাইনাল লাংস ডিজিজ, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ, এটা কিন্তু সিওপিডি তে হয় না, এই পালমোনারি ফাইব্রোসিসটা। সো ধন্যবাদ আপনাদেরকে যারা সঠিক অ্যান্সারটি দিছেন। এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার কে দিছেন দেখি, এ বি সি এবং ই কে, রাবু আক্তার। অসংখ্য ধন্যবাদ রাবু আক্তার, আপনি সঠিক অ্যান্সারটি দিয়েছেন। এর আগেও আপনি এই সঠিক অ্যান্সারটি দিয়েছিলেন। তারপর কি ওয়াইখাইউ, হ্যাঁ আপনিও সঠিক অ্যান্সারটি দিয়েছেন। আর কে ওজুফা, আপনিও সঠিক। সোহানা আক্তার, আপনিও সঠিক। বা এই প্রশ্নটা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, সো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আশা করি আপনারা পড়াটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনারা যদি পারফর্ম করতে থাকেন, ইনশাআল্লাহ
লাইসেন্স পরীক্ষা ভালো একটা ফলাফল আপনারা করতে পারবেন। ঠিক আছে, আবার গেল। আসেন 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করি। 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু করেন। আচ্ছা, এটা দেখেই হলো তো, পেজের মাঝখানে পড়ছে দেখে এটা বোঝা যাচ্ছে না, দুই পাশে চলে গেছে। আচ্ছা, পরেরটা যাই। 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা করেন। হুইচ ড্রাগস আর ব্রঙ্কোডাইলেটরস ইন সিওপিডি অর এজমা? নিচের কোনটি ব্রঙ্কোডাইলেটরস? একটু কমেন্ট করেন। এজমার ক্ষেত্রে এবং সিওপিডির ক্ষেত্রে কোন মেডিসিন গুলো ব্রঙ্কোডাইলেটর হিসেবে আমরা ইউজ করে থাকি? আরজিন, আরজিন খাতুন কি বলছেন? ABCE। সোহানা আক্তার আপনি বলছেন ABCE। ওজুফা আপনি বলছেন ACE। আফরিন ABE। রাবু আক্তার ABCE। তানজিনা খাতুন দেখতে পাচ্ছেন না? কেন দেখতে পাচ্ছেন না? এই যে ক্লিয়ার তো, অন্যরা দেখতে পাচ্ছেন আপনারা? তানজিনা খাতুন আপনি একটু নেটওয়ার্ক একটু রিফ্রেশ করেন, আপনার মোবাইলটা কেটে আবার জয়েন করেন, প্রয়োজনে দেখতে পাবেন। অর্থেও আপনি বলছেন ABC এবং ই। সো ইট ইটস ওকে, কোনো সমস্যা নাই। আপনার কারেক্টটা মনে হলে আপনি আবার অ্যান্সার করবেন, নো প্রবলেম। তো অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। সঠিক অ্যান্সার কে কে দিয়েছেন দেখি। তো এখানে আসেন, সালবিউটামল, ইপ্রোটোপিয়াম ব্রোমাইড এবং কি বেক্লোমেথাসন। ঠিক আছে, তো এই কয়টা আমরা কিসের জন্য ইউজ করি? সিওপিডির জন্য আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, সো এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা এটা দেখলে এটা বুঝতে পারবেন। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা সঠিক অ্যান্সারটি দিয়েছেন। ঠিক আছে, তো এখানে আরো অনেক প্রশ্ন দেওয়া আছে, এটা আপনারা আশা করলে বাসায় দেখলেই করলেই বুঝতে পারবেন। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ওজুফা সুলতান আপনি কি কিছু বলবেন? না স্যার, আমার কিছু বলার নেই। ওই যে হাত তুলে রাখছেন তো, তাই বলে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ।